মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো। কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দয়া, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার, ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার, কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সে রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার, একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ, বলো। দয়া, পুরবীর একটা খুব বড় বিপদ হয়েছে, ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে, ইয়া। কি হলো? পুরবী প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে, চলো। স্যার দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে হচ্ছে কেউ আসছে।
অভিজিৎ তুমি? আমি পূরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পূরবী কোথায়? পূরবী তো পূরবী? ও নো, পূরবী পূরবী পুরবি 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 স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পূরবী পুরবি 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 পূরবী কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ, স্যার ওই টনি, ওই যে টনি? টনি স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ দেখো তো কে। ফ্রেডি, তুমি এক্ষুনি পূরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পুরবি। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পূরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? হ্যাঁ, অ্যাক্টিং ছিল না দয়া, ও সত্যিই মরে গেছিল। কি? কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠছে। আমি ঠিক বলছি বস। পূরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পূরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনেরই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটাই এ করেছে। প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। কে ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার। ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বোম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়, বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। একটা কাজ করো পঙ্কজ, হেড্রিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো।
নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম। টিকা টিকা টিপে দেবো আমি, ছাড়বো না আমি কাউকে। পালিও না। চলুন স্যার। ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? বিল্ডিং নয়, বিল্ডিং নয়, কোম্পানি এটা। স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি। রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে ওই বোর্ড অফ ডিরেক্টর। আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার। প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চেয়েছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি। কত হয়েছে দাদা? 7 টাকা। থ্যাংক ইউ। খুচরো নেই। কোনো ব্যাপার না, আমি তো আসতেই থাকি। নেক্সট টাইম। হ্যাঁ, সে তো জানি। কেউ রাস্তা পার করিয়ে দিন, রাস্তা পার করতে চাই। আসুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। সামলে, হ্যাঁ? ভগবান তোমার ভালো করুক, নয়তো আজকালকার যুগে কে কাকে সাহায্য করে। আর এমন কিছু করে দিইনি আমি। 1 মিনিট, হ্যাঁ? তুমি এখানেই দাঁড়াও। এসো। রাধিকা, ওঠো রাধিকা, দেখো তোমার বাবা এসেছে। স্যার, এটা কবে হলো, কি করে হলো? কাল রাত্রে তো একদম ঠিক ছিল আমার মেয়ে। রাধিকা ওঠো। রাধিকা ওঠো বাবা, ওঠো। আমরা বাইরে আছি। রাধিকা, রাধিকা ওঠো। দেখো, দেখো আমি এসেছি। রাধিকা ওঠো। ডক্টর, অ্যাকচুয়ালি কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। সকাল সকাল একটা গাড়িতে মেরেছে। যতক্ষণ লোকে এখানে নিয়ে এলো মারা গেছিল। রাঘবকে নিয়ে এসো।
স্যার একটু ভেতরে চলুন। কি হয়েছে? আসুন না স্যার। হ্যাঁ? ও নো, ডক্টর। ইজ ডেড। ঘাড় খুব বাজেভাবে ভেঙে গেছে স্যার। খুনি কোনো সুযোগই দেয়নি। স্যার মাত্র 10 মিনিটের জন্য ওনাকে একা ছেড়েছিলাম। বুঝলাম না কি করে এসব হলো 10 মিনিটে। খুনির কোনো সূত্র? না স্যার, আমরা তো বাইরেই ছিলাম স্যার, দরজাও বন্ধ ছিল। কেউ বাইরে থেকে ভেতরে আসেও নি, ভেতর থেকে বাইরে যায়ও নি। এটা কিভাবে সম্ভব? মানছি খুনি এখানে লুকিয়ে বসেছিল, কিন্তু এসব করে বাইরে গেল কি করে, আর সেটা 10 মিনিটের ভেতরে? না না না, একটা কথা বল, তুমি জোর দিয়ে বলতে পারবে যে এখানে লাশ ছাড়া অন্য কেউ ছিল না? একদম স্যার, কেউ ছিল না। কারণ ঘর থেকে বেরোনোর আগে পুরো ঘরটা আমি নিজে চেক করেছি। কোনো লাশ তো খুন করতে পারে না, তাহলে করলোটা কে? এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ। খুনি কোথায় লুকিয়ে থাকতে পারে? এই রাঘব কে ছিল? একজন সাধারণ চোর ছিল, কাল রাত থেকেই লকআপে ছিল। অ্যাক্সিডেন্টে ওর মেয়ে মারা গেছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। দয়া, এই যে এখানে তো দরজা আছে। হ্যাঁ, এই দ্বিতীয় দরজার ব্যাপারে আমাদের বলেননি কেন? ইন্সপেক্টর স্যার, এই দরজাটা তো বরাবরই বন্ধ থাকে, না এটা কখনো খোলা হয় না এটা ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট আমরা তো এর ব্যাপারে ভুলেই গেছিলাম। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু খুনি খুব ভালো করেই দরজার ব্যাপারে জানতো। চলো এগিয়ে দেখি কত দূর যাওয়া যায়। স্যার এই জায়গাটা তো সত্যি সত্যি অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে মনে হচ্ছে। স্যার হ্যাঁ, এই দেখুন, জুতোর চাপ আর এই টুলের চাপ, মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। স্যার হ্যাঁ, স্যার এইদিকে যাওয়ার একটা রাস্তা আছে। স্যার, হ্যাঁ, স্যার এখানে সিমেন্টের প্লাস্টারের কাজ চলছে। হ্যাঁ। এই সিমেন্টটা ভিজে রয়েছে। এখানে কোনো চিহ্ন না রেখে কেউ যেতেই পারবে না স্যার। আর এত বড় লাভ কেউ দিতেও পারবে না। সেটাই তো। স্যার এরকমও তো হতে পারে যে খুনি অন্য কোনো রাস্তা ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? স্যার, স্যার দরজা। সামনেই সিকিউরিটি কেবিন। এখান থেকে তো বেরোনো অসম্ভব। সেটাই তো। তাহলে যেতে পারে কোথা দিয়ে? স্যার এই খুনি কিন্তু বেশ ভালো প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা সাধারণ চোরকে মেরে ফেলার জন্য এত বড় প্ল্যানিং আর এত বড় ঝামেলা করার কি দরকার তার? আর কেনই বা করবে? হ্যাঁ স্যার, রাঘব তো পুলিশ কাস্টাডিতেই ছিল। ওকে মারার প্ল্যানিং এখানে কেন করলো, তাও হসপিটালের মর্গের মধ্যে? আর তারপর খুনি বা জানলো কি করে যে ওর মেয়ের আজকেই অ্যাক্সিডেন্ট হবে আর ওর বডিকে এখানে নিয়ে আসা হবে? গন্ডগোল আছে অভিজিৎ, অনেক বড় গন্ডগোল আছে। এই রাধিকা আর ওর বাবা রাঘবের মাঝখানে কোনো না কোনো আলাদা সম্পর্ক নিশ্চয়ই আছে। তা একটা কাজ করো, রাধিকার অ্যাক্সিডেন্ট আর ওর বাবা রাঘবের খুন, এই দুটো কাজ করার মধ্যে কিসের যোগাযোগ আছে খোঁজ নাও। স্যার, আর অভিজিৎ, দেখো তো একটু এই হসপিটাল চত্বর ঘুরে যে খুনি এখান থেকে গেল কিভাবে আর কোন রাস্তা দিয়ে।
জানালা দিয়ে যে খুনি বাইরে বেরিয়ে এসেছে তা তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, কেননা এখানে মাটিটা তো ভেজা রয়েছে। যদি এখান থেকে লাফিয়ে বাইরে আসে তো কোনো চিহ্ন বা কিছু তো থাকতো। সেটাই তো। ওখানে মর্গের রুমের বাইরে সিমেন্ট ভিজে, ওখানে কোনো চিহ্ন নেই। এখানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে বাইরে আসা যায়। এখান থেকেও আসেনি মানে গেল কোথা দিয়ে? কিন্তু স্যার, একটা জল জ্যান্ত মানুষ এইভাবে হাওয়াতে উড়ে তো যেতে পারে না। কারেক্ট। জলজান্ত মানুষ না হতে পারে পুরবী, কিন্তু মৃত স্যার, এই মেঝেতে যে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করা হয়েছে এর ওপর জুতোর ছাপ রয়েছে। মানে খুনি যদি রাঘবকে খুন করে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে তার কেমিক্যাল লাগা জুতোর চিহ্ন ওখানেও থাকা উচিত। এখানটায় দেখো তো। স্যার, এখানে জুতোর ছাপ তো আছে, কিন্তু আমাদের জুতোর ছাপ রয়েছে। এই যে প্লাস্টিক কভার্স আমরা পরে আছি, এগুলো ছাড়া আর কোনো চিহ্ন নেই। আর কোনো চিহ্ন নেই? না। আচ্ছা, আমি যেরকম ভেবেছিলাম তেমনটাই হয়েছে। স্যার, আপনি কি বলতে চাইছেন? মানে হলো খুনি এই দরজা দিয়ে বাইরে যায়নি। স্যার, খুনি এই দরজা থেকে বাইরে যায়নি, মেইন ডোর থেকে বাইরে যায়নি, তাহলে বাইরে গেল কিভাবে? খুনি এই রুম থেকে বাইরেই যায়নি। এটা কি করে সম্ভব স্যার? রাঘবের মৃত্যুর পর এই রুমটা তো আমি নিজে চেক করেছি। যদি রাঘব ছাড়া এই রুমে আর কেউ ছিল তাহলে এই 8টা লাশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে 8টা লাশ ছিল, 8টা। স্যার, আপনি কি বলতে চাইছেন? রাঘবের খুন কোনো লাশ করেছে? হতে পারে। এই 8টা লাশের মধ্যে এখানে শুধু 5টা রয়েছে। 3টে লাশ তাদের পরিবারের লোকেরা নিয়ে গেছে। হ্যাঁ স্যার। যে লাশগুলো এখান থেকে গেছে তার ডিটেলস আমার এখনই চাই, এখনই। স্যার, আমার মনে হচ্ছে এই খুনির রহস্য এই 3টে লাশের মধ্যে লুকিয়ে আছে। ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটার সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব, কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে। কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন। এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়।
আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই 2 কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার, ও অনেক টাকা চাইছে। পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে, 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার, কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার, দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? উপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার, এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তায় ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল। স্যার, আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে। কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে, জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার, দেখেছি। একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার, 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে।
পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার। আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল, এখন বাকি দুজন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি, আমাকে মারবেন না। দেখুন আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে? বলো আমাদের। চলো। কমেন। ডক্টর বিক্রান্ত। হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ আমি ইস্যু করেছিলাম। আচ্ছা তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস।
পুরবি কি জানতে পারলে? স্যার এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এই কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার এই নামের তো কোনো কলেজ নেই, আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এখনই যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানে আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। সেটা একটু দেখে বাড়িয়ে নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি করছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না। বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। এক মিনিট, ভয় পাবেন না, আমি একজন সিআইডি ইন্সপেক্টর। কি হয়েছে? কি হয়েছে? স্যার 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 ওই বাড়িটাতে ওখানে ওরা সবাই মেরে ফেলবে আমাকে স্যার, আমাকে নিয়ে চলুন এখান থেকে। এক মিনিট, কোথায়? না না না, আমি ওখানে যাব না। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। না না স্যার, আমাকে এখানে এইভাবে একা ছেড়ে যাবেন না স্যার, আমার খুব ভয় করছে এখানে। ম্যাম, একটা কাজ করুন, আপনি এদিকে আসুন। আসুন, এদিকে আসুন, এই গাড়িতে বসুন। বসুন, আপনি গাড়িতে বসুন। আপনি গাড়িতে থাকুন, আমি দেখে আসছি। ওকে, ঠিক আছে, বসুন। কেউ আছেন? তো মনে হচ্ছে অনেক বছর ধরে বন্ধ রয়েছে। আসছে কোথা থেকে? দরজা কে বন্ধ করলো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে ওখানে? কে ওখানে?
ওখানে? হ্যাঁ, কে? এই, কি হচ্ছে এই সব? কে? এই, কে ওখানে? এই, কে এখানে? কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন, সামনে এসো। কে তুমি? কি ব্যাপার অভিজিৎ? কখন থেকে ফোন করছি, তোমার ফোন বন্ধ আসছে কেন? ফোন? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তোমার শরীর ঠিক আছে তো? এই কি অবস্থা তোমার? আমার শরীর, হ্যাঁ? কি হয়েছে? এত কনফিউজ মনে হচ্ছে কেন? আর পুনার থেকে তুমি কবে ফিরেছো? আরে হ্যাঁ, পুনে থেকেই তো আমি কাল রাতে ফিরেছি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? কি কি হয়েছিল কাল রাতে? অভিজিৎ, তোমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তুমি তো গাড়ি ড্রাইভ করে নিয়ে এসছো না? কি হয়েছে? কি তুমি ঠিক আছো তো? গাড়ি গাড়ি বাইরে, তাহলে আমি এখানে? কাল রাতের কিছু আমার মনে পড়ছে না কেন, শুধু মাথাটা ধরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না।
এটা বলো যে কাল রাত্রের শেষ কথা, শেষ ঘটনা কিছু মনে আছে? কালকে আমি রাতে পুনেতে গিয়ে ফাংশন অ্যাটেন্ড করি, তারপর ওখান থেকে আমি ফিরছিলাম। তারপরে আমি এখানে কি করে পৌঁছলাম, কখন ঘুমোলাম, কিছুই তো মনে নেই। তারপর তুমি ডোরবেল বাজালে, তারপরেই আমার ঘুম ভাঙলো। আমি এখানে সোফাতে ঘুমোচ্ছিলাম, এই ড্রেস পরেই ছিলাম। জানি না ভাই, কাল রাতের কিছু মনে পড়ছে না কেন। কে জানে আবার অভিজিতের কি হলো। আচ্ছা, ওরা আবার স্মৃতিশক্তি চলে যায়নি তো? আমি নিজেকেও চিনতে পারি না স্যার। আমি কি করি, কোথায় যাই, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। কেউ জানে না বস, কখন কিভাবে ও সামনে চলে আসবে। জানি না দয়া, আমার কেন মনে হচ্ছে যে কাল রাতে এমন কিছু হয়েছে যেগুলো হওয়াটা উচিত হয়নি। কিন্তু কি করে জানতে পারবো? চিন্তা করো না, মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে কাল রাত্রে কি হয়েছিল। আমরা আবার পুনেতে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক রিল্যাক্স। আছে। সমস্ত বন্ধুরাও তাই বলছে। কাল রাতে আমি যখন বেরিয়েছিলাম একদমই ঠিকঠাক ছিলাম। আমি জানি না রাস্তায় কি হলো যে স্মৃতিশক্তি মনে হয় চলেই গেছে। এক মিনিট দাঁড় করো তো গাড়ি। এক মিনিট ব্যাস এইখানে। এক মিনিট। মুম্বাই 70 কিলোমিটার, এটা আমার পরিষ্কার মনে আছে। কাল রাতে আমি এটা দেখেছিলাম, মুম্বাই 70 কিলোমিটার। তারপরে কিছু হয়েছিল। গুড, তার মানে যা কিছু ঘটেছে এরপরে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, দয়া গাড়িটা ঘোরাও। চলো। দয়া এইখানে দাঁড় করাও। এখানে? ব্যাস এইখানটায়। হ্যাঁ, বাদিকটায় দাঁড় করাও। এই জায়গাটায়। এখানে আমার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে আর আমার কাছে সাহায্য চায়। তারপর কি হয়েছে? তারপর আমি ওকে বললাম গাড়িতে বসো। আর হ্যাঁ, ওই তো দয়া, ওটা দেখতে পাচ্ছ? ওখানে আমি গিয়েছিলাম, ওই বাড়িতে। এই হলো সেই বাড়িটা কাল রাতে আমি যেখানে এসেছিলাম। হ্যাঁ বলুন। তুমি? ওরা সবাই আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। হ্যাঁ, এই তো এই সেই। তুমি কাল রাতে সাহায্য চাইতে এসেছিলে না? এখন ঠিক আছো? কি? আমি সাহায্য চাইতে এসেছিলাম? আমি তো আপনাকে চিনি না। আচ্ছা, আপনারা কারা বলুন তো? তুমি আমাকে চেনো না? কাল রাতে যখন গাড়ি করে আসছিলাম তখন তুমি তো এসেছিলে আমার গাড়ির সামনে সাহায্য চাইতে। এসব কি বাজে কথা বলছেন আপনি? দেখুন, আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। তুমি কি পুলিশকে ফোন করবে? আমি নিজে একজন সিআইডি অফিসার, আমার সব মনে পড়ে গেছে। বুঝেছো তুমি ওখানে গাড়িতে বসেছিলে, তোমাকে বলেছিলাম গাড়িতে বসতে। আমি এখানে এসেছিলাম এই বাড়িতে, আর এখানে কেউ ছিল। এসব কি বাজে কথা বলছেন বলুন তো আপনারা? দেখুন, এনাকে আমি এর আগে আর কখনো দেখিনি। ঠিক আছে, এবার আপনারা আসতে পারেন। এক মিনিট ম্যাম, এক্ষুনি জানতে পারবো যে ও কালকে রাত্রে আপনার সঙ্গে দেখা করেছিল কিনা। অভিজিৎ, একটু ভেতরে গিয়ে দেখো এই বাড়িটাই কিনা। আরে প্লিজ আমার কথাটা শুনবেন তো। দয়া, বাড়িটা তো এটাই, কিন্তু
এরকম ছিল না বাড়িটা। সবকিছু কেমন অন্যরকম লাগছে। ওখানে দয়া, এখানে এখানে আমি দুটো লাশ দেখতে পেয়েছিলাম, যাদের খুন করা হয়েছিল। এখন আমার সব মনে পড়ে গেছে। কি হলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে দয়া, সত্যি এখানে দুটো লাশ ছিল এখানে। আরে এখানে একজন ভয়ানক মহিলা ছিলেন। ওনার মাথাটা গোল গোল ঘুরছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তারপরে আমি ওর সামনে ছিলাম, আর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার হয়ে যায়, আর আমি অজ্ঞান হয়ে যাই। আর চোখ খোলার পরে দেখি আমি আমার বাড়িতে। দেখুন, আপনারা সিআইডি থেকে এসেছেন, সেজন্য এতক্ষণ ধরে আপনাদের বাজে কথা আমি শুনছি, কিন্তু এবার অনেক হয়েছে। আপনারা দয়া করে এবার এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি না আপনি এ কেমন খেলা খেলছেন, কিন্তু এক মিনিট অভিজিৎ, এক মিনিট। যদি আমি মেনেও নি যে কাল রাত্রে তোমার সঙ্গে এইসব ঘটেছিল, তাহলে গাড়িতে বসে তুমি বাড়ি ফিরলে কি করে? গাড়ি চালিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি কি করে ফিরলাম? দেখো দয়া, আমি জানি যে আমার কথা বিশ্বাস করা প্রায় অসম্ভব, কিন্তু 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 তুমি তো কাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে। এখন কেন মিথ্যে কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে বলবো? আমি তো কাল রাতে এখানে ছিলামই না। এই দেখুন, আমি আজ সকালেই এখানে এসেছি। আচ্ছা, তো আমি মিথ্যে কথা বলছি আমি? দয়া, আমি সত্যি বলছি, এখানে দুটো লাশ ছিল, আমি দেখেছিলাম এখানে, আর এটা আমি প্রমাণও করে দিতে পারি। এই বাড়িটাও যতই পরিষ্কার করুক না কেন, তুমি তো খুব ভালো করেই জানো দয়া, রক্তের দাগ এত সহজে যায় না। লুমিনয়েল টেস্ট করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অভিজিৎ, এখানে রক্ত তো কি, রক্তের ছিটে ফোটাও নেই। এটা কি করে হতে পারে ভাই? এটা অসম্ভব। ওই দুটো লাশ ছিল এখানে, আর ওই মেয়েটাও এখানেই ছিল, যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দয়া, একটু ভালো করে দেখে নাও, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। দেখুন, আপনাদের যা চেক করার ছিল আপনারা করে নিয়েছেন। আপনারা সিআইডি থেকে আসুন বা যেখান থেকেই আসুন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনারা এখান থেকে যাবেন নাকি আমি আমার লয়ারকে ফোন করব? তার প্রয়োজন হবে না, আমরা যাচ্ছি। আরে ভাই, আমরা কেন যাব? ওই খুনিকে তো আমাদের খুঁজে বের করতে হবে। যাই আমরা, চলো। আরে, ভাই। অভিজিৎ চলো, এসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? আরে ভাই, তুমি তো বাড়ির ভেতরে সবকিছুই দেখলে, নর্মাল। জানি না কি করে নর্মাল হয়ে গেল। আমাকে বিশ্বাস করো দয়া, এটা আমার কল্পনা নয়। এই হলো সেই মেয়েটা। 100% শিওর? 200%। তুমি জানো যে যতক্ষণ আমার বিশ্বাস না হয় ততক্ষণ আমি কি হলো? ওই মাথার যন্ত্রণা। ডোন্ট ওয়ারি, আমি বুঝতে পারছি। সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা মিথ্যে কথা কেন বলছে। কিন্তু শুরু কোথা থেকে করব? না আমাদের কাছে কোনো লাশ আছে, না কোনো প্রমাণ। ওই মৃত মেয়েটা, ওর মুখটা পরিষ্কার মনে আছে আমার। গ্রেট, তাহলে ওই মেয়েটার স্কেচ বানাই, জানতে তো পারি যে মেয়েটাকে। স্যার, জানেন তো এরকম গ্রাম খুব ভালো লাগে। এখানে সবাই একে অপরকে চেনে, আর আমাদের শহরে তো একজন প্রতিবেশী আরেকজনের নামই জানে না। হ্যাঁ বলকুচ, এটাই তো পার্থক্য, আর এটাই বিশেষত্ব ছোট শহর আর মেট্রো সিটিজের। ও ভাই, একে কোথাও দেখেছো? না, কখনো না। আমি তো অনেক বছর ধরে এই গ্রামে আছি, কিন্তু একে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, ওই মেয়েটার ব্যাপারে কি জানেন যে কিছুদিন হলো অনামিকা বাড়িতে থাকতে এসেছে? অনামিকা বাড়িতে থাকে? না, আমি ওই বাড়ির ব্যাপারে কোনো কিছু জানিও না, আর এই মেয়েটাকেও কখনো দেখিনি। আমি কিছু জানি না। হ্যাঁ,
এই মেয়েটা এই গ্রামে থাকে? না, আমি দেখিনি, আর এই গ্রামেও থাকে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাইরে যে পোড়ো বাড়িটা রয়েছে, অনামিকা বাড়ি, সে ব্যাপারে আপনারা কিছু জানেন? না না, আমরা কিছু জানি না। ওই সম্বন্ধে আমি কিছু জানি না। আচ্ছা ভাই, এই এই যে মেয়েটাকে দেখছেন, একে আশেপাশের কোনো গ্রামে দেখেছেন? না স্যার, আমি তো এই মহিলাকে চিনি না। ম্যাম প্লিজ একটু মন দিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। না, আমি আগে কখনো দেখিনি। আর ওই ওই যে অনামিকা বাড়িটা আছে গ্রামে, ওর ব্যাপারে কিছু বলতে পারবেন? অনামিকা? না, এই ব্যাপারে আমি কিছু জানি না। না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। আরে, যখনই ওই পোড়ো বাড়িটার কথা জিজ্ঞেস করছি, লোকজনের মুখ ভয় ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মানে কোনো না কোনো গভীর রহস্য জড়িয়ে আছে ওই বাড়ির সঙ্গে। স্যার, এই স্কেচের মেয়েটাকেও কেউ চিনতে পারলো না। হতে পারে ওই মেয়েটা এই গ্রামের নয়। স্যার, এটাও তো হতে পারে ও কোনো হোটেল বা গেস্ট হাউসে রয়েছে। এই গ্রামের আশেপাশে দুটোই হোটেল আছে, ওখানে গিয়ে জানার চেষ্টা করি। হ্যাঁ স্যার, ইনি নেহা দেবী। ইনি দুদিন আমাদের হোটেলে ছিলেন, ওনার হাজবেন্ড যশের সাথে। আচ্ছা, চেক আউট কবে করেছিল এরা দুজনে? গতকাল বিকেলে। কাল বিকেলে? এরা দুজনে এসেছিল কোথা থেকে? স্যার, এরা দুজন পুনে থেকে এসেছিল। পুনা থেকে? স্যার, পরশু ওনারা একটা ক্যাব বুক করেছিলেন এখানে পাশের একটা শহরের জন্য। ট্যাক্সি? হ্যাঁ স্যার। কোথায় যাবার জন্য? সিন্ধুগড়, এখান থেকে 1 ঘন্টা দূরে স্যার। সিন্ধুগড়? সিন্ধুগড় কেন? জানি না স্যার। আর এই ক্যাব সার্ভিস কোনটা ছিল যেটা আপনারা বুক করেছিলেন? স্যার, আমাদের এখানে একটাই ক্যাব সার্ভিস আছে, এটা ওর কার্ড। ক্যাব সার্ভিস থেকে ওই জায়গাটা জানতে পেরেছি যেখানে এরা দুজনে গেছিল। হ্যাঁ স্যার, এই নেহা ও নিজের স্বামীর সাথে এসেছিল এখানে পরশুদিন বিকেলবেলা। কি করতে এসেছিল ওরা? স্যার, এরা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস, মানে ভূত প্রেত আর আত্মাদের উপরে যারা ইনভেস্টিগেট করে। আপনার কাছে কি জানতে চাইছিল এরা? স্যার, ওরা একটা ভিডিও ফুটেজ দেখতে এসেছিল। কিরকম ভিডিও? স্যার, 1 বছর আগে আমি আর আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল চালাতাম যেখানে আমরা মানুষদেরকে ভূত প্রেতদের ভিডিওস দেখাতাম। একদিন আমরা খুব ভুলবশত ওই অনামিকা হাভেলিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বন্ধুরা, এবার আমরা সেই ভুতুড়ে বাড়িতে চলে এসেছি যেখানে বিগত 100 বছর ধরে ভয়ানক আত্মারা বাস করে। ঠান্ডা লাগছে প্রচন্ড, হঠাৎ করে রুমের টেম্পারেচারও ফল করছে। অদ্ভুত ব্যাপার। চলো শালু, ওপরে যাই। এই হঠাৎ করে মিউজিক কোত্থেকে বাজছে? কি হচ্ছে সবকিছু? আরে কি হচ্ছে নাকি রনি? আরে এটা 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 কি কি হচ্ছে সব? আরে শালু, কি হচ্ছে এসব? আরে রনি, আরে কি হচ্ছে এসব কিছু? চলো পালাই আমরা এখান থেকে। পালাও এখান থেকে। পালাও, পালাও এখান থেকে। আরে দরজাটা খোলো। দরজা খোলো। আরে দরজাকে বন্ধ করো। দরজা খোলো। দরজাটা খুলে দাও। দরজা খোলো। দরজাটা খোলো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমরা আর কখনো এখানে আসবো না। আমাদের ছেড়ে দাও। না
আমি তো কোনো একটা ভাবে রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার বন্ধুদের কোনো খবর আমি পাইনি। এইরকমই শব্দ, একই রকম দেখতে, এরকমই তো। দয়া, আমি ওই বাড়িতে এরকমই দেখেছিলাম। তুমি যশ আর নেহাকে জিজ্ঞাসা করোনি যে এত বছর বাদে ওখানে যাওয়ার এত ইন্টারেস্ট কেন? স্যার, কারণ নেহা আর যশের সাথে আরো একটা মেয়ে এসেছিল, সোনাল। বলছিল যে যে এই হাভেলিটা নাকি ওর পরিবারের, আর ওই আত্মাদেরকেও সরাতে চায়। সোনাল? এই সোনাল দেখতে কেমন ছিল, কিছু বলতে পারবেন? স্যার, ওর হাইট অন্তত পক্ষে 5 ফিট 4 ইঞ্চ, খুব রোগা এবং খুব গায়ের রং উজ্জ্বল, কটা চোখ, আর লেফট ঠোঁটের ওপরে একটা তিল আছে। দেখলে দয়া, ওই মেয়েটাই কাল রাতে আমার কাছে সাহায্য চাইছিল, আর আজকে ওই মেয়েটা আমাকে চিনতেও অস্বীকার করলো। সোনাল, সোনাল, সোনাল! দয়া, দেখলে কোনো জিনিস এখানে নেই, মনে হচ্ছে ও পালিয়ে গেছে। সোনাল! সোনাল, স্যার সব জায়গায় দেখলাম, কোথাও নেই। আচ্ছা, সোনাল এখানে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে না? আচ্ছা, ওর প্রাণ সংশয় নেই তো? একটা অনুরোধ করতে চাই স্যার, ওই পুরনো হাভেলিটাকে নিয়ে ইনভেস্টিগেট করবেন না, নাহলে যদি ওই আত্মারা রেগে যায় তাহলে না জানি কতজনের প্রাণ যাবে। কিন্তু আমরা জানি স্যার, আপনারা সিআইডির লোক, আত্মাতে বিশ্বাস করেন না, কিন্তু আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না স্যার। ওটা মৃত্যুর বাড়ি স্যার, সেই জন্য কেউ যায় না ওখানে। ওটা মৃত্যুর বাড়ি নয়, ওটা অপরাধীদের আড্ডা। আর ওখানে কোন ধরনের অপরাধ হয় তার পর্দাফাশ আমরা করেই ছাড়বো। স্যার, আপনারা যে রাক্ষসের পর্দাফাশ করতে চাইছেন তার সাজা কিন্তু সমস্ত গ্রামবাসীদের ভুগতে হবে স্যার। আর ওই আত্মা যে কত লোকের প্রাণ নিয়েছে আপনারা জানেনও না স্যার। দেখুন, আমরা এসব গালগল্পে একেবারেই বিশ্বাস করি না, আর ভালো হবে যদি আপনারাও না করেন। ম্যাডাম, এটা কোনো শোনা কথা না, আমরা সচক্ষে দেখেছি ঘটনাটা। আমি ওই মেয়েটার মুখটা আজও ভুলতে পারিনি, যাকে ওই আত্মাটা গ্রাস করে ফেলেছিল, ওকে কাবু করে রেখেছিল। যতগুলোই মৃত্যু হয়েছে ওখানে সব মানুষই করেছে, আত্মা কিচ্ছু করেনি। আর এখন খুনিদের ধরার সময় এসে গেছে। ধরতে পারবেন না আপনারা, কারণ আজ পর্যন্ত যারা ওখানে গেছে বেঁচে আর ওখান থেকে ফেরেনি। ঠিক আছে, আমরা এখনই ওখানে যাচ্ছি, আর আজ রাত্রে আমরা ওখানেই থাকবো। স্যার, আমি বলছিলাম যে এখানে তো এতক্ষণ থাকলাম, কিছুই হলো না, তাই বলছি চলুন আমরা ফিরে যাই। হ্যাঁ স্যার, যাবো, তবে কাল সকালে। হ্যাঁ, একটা কাজ করো, একটু ঘুরে এসো বাড়ির চারিদিকে। একা একা স্যার? হ্যাঁ, একা। চলো, যাও যাও।
স্যার স্যার এবার ভূত আর আত্মাদের আসার সময় হয়ে গেছে। এখন আমি যাব একা একা। ঠিক আছে, একাই জুনিয়র আছি তো, ফ্রেডি স্যারও নেই। এটা তো সেই মিউজিকটাই যেটা মহেশের ভিডিওতে ছিল। এটা বাজাচ্ছে কে? স্যার এভাবে সব নড়ছে কেন? এসব কি হচ্ছে স্যার? স্যার 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 জানি না এসব কি হচ্ছে। স্যার স্যার হ্যাঁ পঙ্কজ! স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার উঠুন, দয়া স্যার, স্যার 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 অভিজিৎ পুরবী পাইনি স্যার,
স্যার খোঁজো অভিজিৎ আর পুরবীকে খোঁজো। অভিজিৎ, অভিজিৎ, পুরবী! পুরবী! পঙ্কজ, কেমন আছো তুমি? পঙ্কজ, আমি ঠিক আছি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, দয়া স্যার, দয়া স্যার ওপরে, কিন্তু অভিজিৎ স্যারকে পাইনি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেল? জানি পঙ্কজ, না। অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার, পঙ্কজ, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, অভিজিৎ, অভিজিৎ, কি হচ্ছে? হ্যাঁ, স্যার কোথাও নেই স্যার। স্যার কাল রাতে উনি আমার সঙ্গেই ছিলেন। ওই ভূতের খেলা শুরু হলো, তারপর থেকে আর দেখিনি ওনাকে। উধাও হয়ে গেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি স্যার। ওরা ঠিকই বলেছিল, যদি অভিজিৎ স্যারের কিছু হয়ে যায় তাহলে। না পঙ্কজ, সব বেকার কথা। এটা কোনো গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ খুব প্ল্যান করে এই কাজগুলো করছে। কিন্তু স্যার, আপনার মনে আছে তো রাতে আমরা সবাই ভয় পেয়েছিলাম? হ্যাঁ, আমরা সবাই কেন ভয় পেয়ে গেছিলাম আর কিভাবে, তার উত্তর এখন নেই আমাদের কাছে। এখানে এই গ্রামে থাকা লোকগুলো সবাই জানতো যে সিআইডি এখানে এই বাড়িতে কাল রাত্রে থাকবে। তার মানে এই গ্রামেই কেউ আছে যে সব করছে। ওই মেয়েটার মুখটা আমি দেখেছিলাম। স্যার, ওই বুড়ো লোকটা অশোকও তো এটাই বলছিল। ও নিজের চোখে দেখেছে কিভাবে ওই আত্মাটা মেয়েটাকে বশে করে নিয়েছিল। বুড়ো লোক, এই অশোক, এই চোখ, মুখের উপর এই আঘাতের চিহ্ন, এ তো সবই একই আছে। এটা হতে পারে না, এ তো অসম্ভব। অসম্ভব? কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন আপনি? স্যার, আজ থেকে 12 বছর আগে যে আত্মা সেই মেয়েটাকে গ্রাস করে রেখেছিল, সে আর কেউ না, এই মেয়েটাই ছিল, আমার স্টুডেন্ট। কি? হ্যাঁ ম্যাডাম, ওই রাতটা আমি আজও ভুলতে পারিনি। শোনো শোনো, আমি ডক্টর সুশীল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই চিকিৎসা তুমি তো কেন স্বয়ং ভগবানও করতে পারবে না। আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে তোমরা সবাই মরবে। ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও, ছেড়ে দাও। শোন শোন, আমার কথা শোন না। দিদির কি হয়ে গেল? দিদি, আরে কি হলো? দিদি, কোথায় যাচ্ছে? তার মানে ও ফিরে এসেছে আত্মা হয়ে। মরা মানুষ ফিরে আসে না পঙ্কজ। অশোকবাবু, আপনার পুরো মনে আছে যে ওই রাতে আনিয়া মারা গেছিল? স্যার, আমি তো নিজেও শেষ কাজের সময় গিয়েছিলাম, আর আমি চোখের সামনে ওর চিতাকে জ্বলতে দেখেছিলাম স্যার। তারপর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে, আর 12 বছর আগেই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। মানে তারপর থেকেই এই বাড়িটা খালি, কেউ থাকে না এখানে? হ্যাঁ স্যার, এরম জায়গায় কারা থাকবে যেখানে মৃত্যুর ছায়া আছে?
অশোকবাবু, মনে হচ্ছে এই বাড়িতে এখনো কেউ থাকে। মানে 12 বছরের এই পুরনো ফটোতে এই ঘরের ভেতরে কোনো আয়না নেই, কিন্তু আজ যখন আমরা এই বাড়িতে গেছিলাম অভিজিৎকে খুঁজতে, তাহলে এই রুমে এই দরজার সামনে আয়না ছিল। তাহলে এই আয়না নিশ্চয়ই কোনো আত্মা নিয়ে আসেনি। সহজ কথা, এটা কোনো মানুষেরই কাজ। চলো। এই আয়না মনে হচ্ছে ঠিক নয়, কিছু গন্ডগোল আছে। একটু সরাও এটাকে। ও, স্যার এটা, এই গ্লাস, এই খাবার জিনিস, আর এই শেকল স্যার, মনে হয় এখানে কাউকে বেঁধে রেখেছিল। তাহলে কি অভিজিৎ স্যার কেউ এরকম? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। ও নো, নেহা, যশ, এই মহিলাটা কি? ও নো, সোনাল। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যার কোথায়? অভিজিৎ? স্যার, হ্যাঁ, এই দেখুন, রক্তের দাগ। এই রক্তের চিহ্ন অভিজিৎ স্যারের নয় তো? এই দরজা? ও, নিশ্চয়ই অভিজিৎ এখান থেকে জঙ্গলের দিকে গেছে। অপরাধী অভিজিতের কাছে পৌঁছানোর আগে আমি কোথায়? আপনি শুয়ে থাকুন, দেখুন আমরা আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। আপনি ওখানে জঙ্গলে পড়েছিলেন, অজ্ঞান আর রক্তাক্ত অবস্থায়। আমি দয়ার সঙ্গে কথা বলতে চাই। ওকে কিছু এখনই বলতে হবে আমাকে। দেখুন, আমরা আপনার বন্ধুদের ফোনে ট্রাই করছি, কিন্তু ওদের নম্বর লাগছে না। আমি দেখছি, নাম্বার লাগছে না। না না, প্লিজ প্লিজ, কেউ এগোবেন না। আপনারা সবাই এখানেই থাকুন। খবরদার যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করিস, ওখানে দাঁড়া, আরে কবি না। রাধিকা, তুমি? ওই চুপ। ওই, এবারে কেউ মেরে ফেল। না 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 না। এবার তো সবাইকে মারতেই হবে। আমরা দুজন ওর দাদা দিদি।
এ ছোটবেলা থেকে এরকমই ছিল, খুব ভাইলেন্ট বিহেভ করতো। এ যতক্ষণ না কাউকে আঘাত করতে পারছে কিছুতেই শান্ত করা যেত না ওকে। আর সবার মনে হতো যে ওর উপরে কোনো ভূত, ডাইনি বা আত্মার প্রভাব পড়েছে। যখন ডক্টরের প্রাণ চলে গেল আমার বোনের হাতে, তাই জেল আর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা এসব ষড়যন্ত্র করেছিল যে ও নাকি মারা গেছিল ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সত্যি হলো এটা যে আমাদের দুজনকে বাইরে পাঠিয়ে দিয়ে মা ওকে ওই বাড়ির একটা গোডাউনে বন্ধ করে রেখেছিল। কিন্তু মা প্রতি মাসে ওর জন্য এমন একজন মানুষ নিয়ে আসতো যাকে ও মেরে নিজের এই রাগকে শান্ত করতে পারে। আর আর এই গুজবটা ছড়িয়ে দিল যে হাভেলিতে ভূত আছে, যাতে কেউ কখনো কোনোদিনও কিছু সন্দেহ না করে। কিন্তু আস্তে আস্তে মায়ের শরীরও খারাপ হচ্ছিল, তাই মারা যাওয়ার আগে উনি আমাদেরকে ওর দায়িত্ব দিয়ে গেলেন। আর আমরাও সেটাই করা শুরু করি যা মা এত বছর ধরে ওর জন্য করে আসছিল। কিন্তু গন্ডগোল তো তখন হয়ে গেল যখন এই বাড়ির মালিক সোনালি আর ওর মা অস্ট্রেলিয়া থেকে ফিরে ওই বাড়িতে আবার থাকা শুরু করলো। আমরা ওই মা মেয়েকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু উল্টে ওরা প্যারানর্মাল এক্সপার্টদেরকে নিয়ে এলো। আর ওরা জানতে পেরে গেল যে এই হাভেলিতে কোনো আত্মা, কোনো ভূত নেই। সেজন্য বাধ্য হয়ে ওদেরকেও আমাদের মারতে হলো। কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল। ওখানে সিআইডি অফিসার অভিজিৎ স্যার চলে আসেন। যখন আমরা দেখলাম অজ্ঞান হয়ে গেছেন, তখন মানব ওনাকে নিজের বাড়িতে রেখে দিয়ে আসে। আমরা ভাবলাম যে ওষুধটা আমরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগাই, তার প্রভাব এতটা গভীর হবে যে অভিজিৎ স্যার সবকিছু ভুলে যাবেন। আর তোমাদের প্ল্যান তখনই চৌপাট হলো যখন আমরা ওখানে ওই বাড়িতে পৌঁছলাম তদন্ত করতে। হ্যাঁ, আর আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য তোমরা ওই ড্রাগসের ব্যবহার করেছো আর ওই ভয়ানক আওয়াজও করেছো। হ্যাঁ, ওইভাবে আত্মা সেজে আমি ভয় দেখাচ্ছিলাম। আমরা দুজন ওই বাড়িতে একটা স্পিকার লুকিয়ে রেখেছিলাম আর আমরা কিছু আওয়াজ রেকর্ড করে রেখেছিলাম যা ওই স্পিকার দিয়ে শোনা যায়। আচ্ছা, ওই মেয়েটা সোনাল, ও অভিজিৎকে চিনতে পারলো না কেন? কারণ ওর মা আমাদের হেফাজতে ছিল আর আমরা হুমকি দিয়েছিলাম যে যদিও মিথ্যে না বলে তাহলে ওর মাকে আমরা মেরে ফেলবো। আলিয়া শুধুমাত্র ভালো চিকিৎসা দরকার ছিল, কিন্তু আফসোস তোমরা ভুল রাস্তা বেছেছো। এতগুলো নিরাপরাধ লোককে মারার অপরাধে আদালত তোমাদের কঠোর শাস্তি দেবে। ওর চিকিৎসা তো হবেই, কিন্তু ও শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না।